Hello everyone, welcome to the another class of friction. আমরা মূলত ফ্রিকশন বা ঘর্ষণ নিয়ে আলোচনা করছিলাম এন্ড ঘর্ষণ নিয়ে আলোচনার স্বার্থে আমরা মূলত অনেক কিছুই দেখে ফেলেছি। গতি ঘর্ষণ সহগ, স্থিতি ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক যেটাই বলি না কেন। তারপর আনত তল এখনো দেখিনি আমরা, বাট মাঝে মাঝে এমনও হবে যে আনত তল বেয়ে কোনো একটা বস্তু বেয়ে পড়ছে। এতক্ষণ আমরা যা দেখলাম সমতলের উপর কোনো একটা বস্তু ছিল, সমতলের উপর কোনো একটা বস্তুকে আমরা হয়তো বা ভূমির সমান্তরালেই তাকে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, কিংবা ভূমির সমান্তরালে থেকেই তাকে আমরা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল বরাবর ফোর্স অ্যাপ্লাই করার পর তাকে আমরা উপাংশ ক্রিয়েট করে ভূমির সমান্তরালে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে তারপর আমরা বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে ওই বস্তুটা কত ত্বরণে যাচ্ছে, বেগে যাচ্ছে, এরকম কিছু জিনিসপত্র দেখেছিলাম। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা ম্যাথ তোমরা দেখতে পারতেছো যে বুয়েটে আসছিল, যদিও অনেক আগে 2000 সালের দিকে আসছিল, বাট আসছিল। এন্ড এটা স্টিল বুয়েট ছাড়াও সিকিউরিটিতে আসে, ঢাকা ইউনিভার্সিটিতে আসে, তারপর আমরা যেগুলো জিএসটি জানি জিএসটির ক্ষেত্রেও আসে। সো একদম সরাসরি বিরাট বড় ম্যাথ না থাকলেও ছোটখাটো ম্যাথ থাকে যেটা ভার্সিটি স্ট্যান্ডার্ড, ঠিক আছে? সো আমরা আজকে যেটা দেখবো, এই ম্যাথটা করার আগে ছোট্ট একটা থিওরি দেখবো যে আনত তল বরাবর যখন কোনো বস্তু পতিত হয়, আনত তলের ব্যাপারটা কেমন হয় নরমালি। আনত তল বলতে কি বোঝায়, যেমন আমি যদি বলি এটা হচ্ছে আমাদের সেই সমতলটা ছিল, সমতলের উপর আমাদের বস্তুটা ছিল, এখন আর সমতলে থাকবে না, এখন আনত তলে থাকবে। আনত তল মানে কি, একটা স্লোপ নিয়ে আরেকটা তল থাকবে, ওই তল দিয়ে কোনো বস্তু হয় উপরে যাচ্ছে না নিচে আসতেছে। যেমন এরকম এটা একটা ত্রিভুজ শেপের হয়ে গেছে। এখানে আনত তল বলতে আমি কেন বোঝাচ্ছি, কারণ এই তলটা আমাদের ভূমির সাথে থেটা কোণ করে অবস্থান করছে, এবং এখানে যদি আরেকটা বস্তু থাকতো যেটা এভাবে অবস্থান করে এবং সেটা স্থির থাকতে পারে, সেটা উপরেও যেতে পারে, সেটা নিচেও যেতে পারে, আমরা সেগুলো আপাতত কনসিডার করছি না। আপাতত কনসিডার করছি যে এই থিটা অ্যাঙ্গেলে আনত তলে আমাদের কোন একটা বস্তু আছে এবং সেটা অবশ্যই কি এম ভরের। এম ভরের বস্তু যেহেতু অবশ্যই তার ওজন কাজ করবে একদম নিচের দিকে, নিচের দিকে ওজন কাজ করলে তাকে আমরা কি বলি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। ওকে, এখন এমজি এটা তো কাজ করছে আমাদের একদম নিচে, কিন্তু বস্তুটা কিন্তু আমাদের সমতলের উপর নাই, বস্তুটা কোথায় আছে, আনত তলে আছে। সো বস্তুটা যে অবস্থানে আছে, আমি যদি একটুকে বাদ দিয়ে একটুকে ভূমি চিন্তা করি এখন, তাহলে সেক্ষেত্রে বস্তুর যেই ওজনের কথা আমি বলতেছি ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, সেটা কিন্তু আর এই অবস্থানে থাকার কথা ছিল না, তার অবস্থান ছিল কিন্তু এই ডিরেকশনে, তার ডব্লিউটা কিন্তু থাকার কথা ছিল এই ডিরেকশন। এবং এই ডিরেকশন যখন আমরা লিখতে যাচ্ছি, তখন এই যে মাঝখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে না, এই মাঝখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে না, এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় এবং অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের থেটাই হয়। এখন কোশ্চেন হতে পারে, ভাই এটা কিভাবে থেটা হচ্ছে, এটা কি কোনো একান্তর কোণ, অনুরূপ কোণ, কোন কোন মেনে এটা অ্যাকচুয়ালি আমাদের এই থিটা সমান হয়? অ্যাকচুয়ালি এটার কোনো ওই অনুরূপ কোণ, একান্তর কোণ এমন কোনো ডেফিনেশন নেই, কিন্তু যেহেতু এই কোণটা উৎপন্ন কেন হচ্ছে, শুধুমাত্র যখন আমি এখানে থেটা উৎপন্ন করছি, আমি আনত তলটা দিচ্ছি, তখন এখানে থেটা উৎপন্ন হওয়ার কারণে এখানে একটু গড়িমসি হয়ে যাচ্ছে, এখানে তখন আবার থেটা তৈরি হয়ে যাচ্ছে। এই থিটার কারণেই এই থেটাটা উৎপন্ন হচ্ছে, বিধায় এই থিটা আমি যত বাড়াবো এখানে থিটা তত বাড়বে, এটা আমি যত নামাবো এখানে থিটা তত নামবে। সো এই থিটার উপরে বেস করে যেহেতু আমাদের এই থিটাটা আসতেছে, এই জন্য আমরা এই থিটা ইজ ইকুয়াল টু এই থিটা বলতে পারি। আচ্ছা, যখন আমি বলে ফেললাম যে এটা আমাদের থেটা, সো আমরা উপাংশের যে কনসেপ্ট গত ক্লাসে দেখিয়েছিলাম, যে যার সাথে একটা লব্ধি থাকে, লব্ধির সাথে যে বাহুটা থেটা কোণ উৎপন্ন করে থাকে বা যে ভেক্টরটা, তার সাথে সবসময় কি হয়, তার সাথে সবসময় cos থিটা চলে আসে। সো এক্ষেত্রে আমাদের কি হবে, mg cos থিটা এরকম চলে আসে। আচ্ছা, আমি যদি এখন কনসিডার করি, সরি আরেকটা টপিক, যে আমাদের অভিলম্বিক প্রতিক্রিয়াটা এখানে কাজ করবে একদম বস্তুর লম্ব বরাবর, আর বা এন যেটাই বলি না কেন। আচ্ছা, সো আরেকটা যে উপাংশ থেকে যায়, এটা কিন্তু আমাদের কি ছিল, এটা ছিল আমাদের অনুভূমিক উপাংশ। আরেকটা যে উপাংশ থেকে যায় অভিলম্বিক বা লম্ব উপাংশ, সেটা আমাদের কি এই দিকে কাজ করে নাকি সেটা এই দিকে কাজ করে? সেটা অবশ্যই আমাদের কাজ করবে এই দিকে, এমজি
সাইন থিটা। আমি মনে করি যে এই যে বস্তুটা ছিল, এই বস্তুটা উপর থেকে নিচে পড়ছিল এ ত্বরণে। কোন ত্বরণে পড়ছিল? উপর থেকে নিচে চলছিল, নিচে পড়ছিল আমাদের এ ত্বরণে। এ ত্বরণে পড়ার কারণে সেক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে আমাদের এই দিক বরাবরই আমাদের বস্তুটা নিচে পতিত হচ্ছে, মানে উপর থেকে নিচের দিকে পড়তেছে। তো সেক্ষেত্রে আমাদের এই দিকে যদি বস্তুটা পড়তে থাকে তাহলে তার ঘর্ষণ বল ক্রিয়া করবে কোন দিকে? তার ঘর্ষণ বলটা ক্রিয়া করবে হচ্ছে তার অপোজিট দিকে, মানে এই দিকে যদি বস্তুটা পড়তে হয় তার ঘর্ষণ বল কাজ করবে কিন্তু তার বিপরীত দিকে। সো এই দিকে আমাদের এফ কে কাজ করবে নাকি এফ এস কাজ করবে? এখন কথা হচ্ছে যেহেতু বস্তুটা গতিশীল, সো গতিশীল বস্তুর উপর অবশ্যই এফ কে টা কাজ করে, এজন্য এফ কে টা এদিকে ইউজুয়ালি কাজ করবে। সো এই হচ্ছে কি মূলত আমাদের চিত্রটা হয়ে থাকে এরকম যে আনত তল বরাবর যখন কোন আমাদের বস্তু পতিত হতে থাকে তখন থিটা উৎপন্ন একটা এক্সট্রা করে, ওই থিটার কারণে তখন আমাদের এই যে কস থিটা সাইন থিটা এই ব্যাপারগুলো চলে আসে। আর বাদ বাকি যা যা হতো সবকিছু আমাদের মানে সমতলে যখন কোনো বস্তু ছিল ওই সমতলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে আগাত। আচ্ছা, এই ছবিটা যদি এখানে থেকে থাকে এবং আমি যদি এখন কোশ্চেনে আসি যে কোশ্চেনরা কি বলে, কোশ্চেন বলবে যে প্রথমত 10 কিউব কেজি ভরের মানে 1000 কেজি ভরের একটি গাড়ির চাকা এবং রাস্তার মাঝে স্থিতি ঘর্ষণের গুণাঙ্ক 0.8 হলে। সো আমি আগে দেখি যে আমাকে তারা কি কি বলছে। আমাকে তারা কিন্তু কি বলে দিছে, এম এর মান বলে দিছে, তাই না? এম এর মান ছিল 10 কিউব কেজি। আচ্ছা, তারপর স্থিতি ঘর্ষণের গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ কি? ঘর্ষণ হচ্ছে মিউ এস, এই যে মিউ এস। ওকে, তো মিউ এস টা ছিল আমাদের 0.8। আচ্ছা, ওকে। গাড়িটি সর্বোচ্চ কত ঢালু রাস্তায় পিছলিয়ে না পড়ে থেমে থাকতে পারবে? সো টপিকটা কি অ্যাকচুয়ালি, যে গাড়িটি সর্বোচ্চ কত ঢালু রাস্তা, ঢালু মানে কি? ঢালু মানে হচ্ছে এই যে স্লোপ বা ঢাল, ঢাল এরকমও ঢালু হয় এরকমও ঢালু হয়, কোনটা বেশি ঢালু? একটা জিনিস মনে করো যে এরকম ঢালু, সো এদিক দিয়ে পড়লে, আরেকটা জিনিস মনে করো যে একদম খাড়া, সো কোনটা বেশি ঢালু? অবশ্যই এটা বেশি ঢালু। সো একটা জিনিস যত বেশি খাড়া, তার খাড়া ওই কনসেপ্টের উপর ভিত্তি করে সে ঢালু নাকি কেমন সেটা মূলত আমাদেরকে ডিফাইন করা হয়। সো এখানে বলছে সর্বোচ্চ কত ঢালু হলে, সর্বোচ্চ কত ঢালু হলে ওই গাড়িটা রাস্তায় পিছলিয়ে না পড়ে থেমে থাকতে পারবে। মানে কোন একটা গাড়ি ছিল এরকম, এইটা কত ঢালু হলে এই যে গাড়িটা ছিল এই গাড়িটা পিছলিয়ে পড়বে না, সেখানে কি স্থির অবস্থায় থেকে যাবে, এরকম কত ঢালু, মানে আমাকে থিটা বের করতে বলছে এক কথা। কত ঢালু, কত ঢালু মানে কি থিটা বের করতে হবে এক কথা, যে এই যে থিটা, এই যে থিটা, এই থিটার মানটা মূলত আমাদেরকে চাইছে যে কত ঢালু হলে সে আর পিছলিয়ে না পড়ে থেমে থাকতে পারবে। থেমে থাকা মানে হচ্ছে ইজ ইকুয়াল টু 0, যেখানে কি নাই, যেখানে কোনো এ নাই বা ত্বরণ নাই। সো সেই কনসেপ্ট নিয়ে যদি আমি একটু এখন আবার আগানো শুরু করি, ওকে। সো এক্ষেত্রে আমি যে ছবিটা আঁকি এমন ছিল, এখানে একটা গাড়ি ছিল আমাদের, গাড়িটা নিচে W=mg কাজ করে, তারপরে কাজ করে আমাদের আর কাজ করে, তারপর এখানে থিটা উৎপন্ন হতো, এই থিটার কারণে আমাদের কি এখানে একটা থিটা উৎপন্ন হচ্ছিল আমরা যেটা দেখেছি। সো এখানে আমি যে বলতে পারতাম mg cos থিটা এবং অভিলম্বিক কি ছিল আমাদের mg sin থিটা। এই বলের কারণে সে মতো নিচে পড়ে এবং তার বিপরীতে আমাদের কি বলে দিছে, স্থিতি ঘর্ষণ যেহেতু তারা কি এফএস কাজ করছিল এবং বলে দিছে তারা যে বস্তুটা স্থির থাকবে মানে ইজ ইকুয়াল টু 0, মানে এখানে কোনো ত্বরণ নাই এক কথায়। আচ্ছা, সো এই সকল ক্ষেত্রে মূলত এটা হচ্ছে আমাদের ছবি, এটাই আমাদের মূলত ছবি। এখানে আমরা ফার্স্টে দেখব যে অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে আমাদের এমজি কস থিটা কেমন সম্পর্ক। অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে আমাদের এমজি কস থিটার সম্পর্ক হচ্ছে r ইজ ইকুয়াল টু mg cos থিটা। ভুলেও কিন্তু r ইজ ইকুয়াল টু mg লিখবো না, কারণ mg মানে w ইজ ইকুয়াল টু mg আর r এর ডিরেকশন সেম না, ডিরেকশন একই লাইনে কিন্তু ডিরেকশন ডিফারেন্ট। কি r আর mg cos থিটা মানে ডিফারেন্ট ডিরেকশন, মানে কি r মাইনাস mg, সো ইজ ইকুয়াল টু r ইজ ইকুয়াল টু mg cos থিটা। আচ্ছা,
তারপর আমাদেরকে যেহেতু বলে দিয়েছে যে ইউ ইজ ইকুয়াল টু 0, মানে গাড়িটা স্থির অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেটা বলতে পারি যে এফ এস ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা, আমরা এটাও বলতে পারি। ওকে, এখন লাস্টলি আমরা যদি এভাবে বলি যে অ্যালজেব্রাইক সামেশন অফ fx ইজ ইকুয়াল টু কি mx, যেখানে আমাদের x অক্ষ বরাবর, আমাদের x অক্ষ কোনটা ছিল, আমাদের x অক্ষ ছিল 0 হলে এটা কিন্তু আমাদের x অক্ষ ছিল, এটা কিন্তু আমাদের x অক্ষ না। সো এই x অক্ষের জন্য যেহেতু কোনো ধরনের ত্বরণ পাচ্ছি না, গাড়িটা 0 ছিল, মানে স্থির অবস্থা ছিল, তার মানে কি আমাদের x টা 0 হয়ে যাওয়া মানে কি পুরো ব্যাপারটা আলটিমেটলি আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন কথা হচ্ছে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি fs is equal to mg sin theta, আমরা এটা বলতে পারি। তারপর fs is equal to কি আমরা লিখি mu s r সমান mg sin theta, mu s r, r মানে আমরা আবার কি জানি mg cos theta। ওকে, আমি যদি একটু পাশে লিখি, সেখান থেকে আমরা কি কি বাদ যাচ্ছে, mg কাটা যায়, mg কাটা যায়, বাকি থাকে কি mu s cos theta is equal to sin theta। সো আমি যদি অপর পক্ষে নিয়ে যাই, থাকে tan theta is equal to mu s। এই সমীকরণটা আমাদের ক্লাস 9-10 এর বইয়ে দেওয়া আছে যে tan theta is equal to mu s, যদি আমরা কম্পিউটার রিডিং করে থাকি তাহলে পাবো। আমাদেরকে যেহেতু থিটা বের করতে হবে, সো থিটাটা কি হবে tan ইনভার্স mu s, আমরা mu s এর মান জানি না, mu s এর মান জানি আমরা এই যে 0.8। সো আমরা যদি tan ইনভার্স 0.8 লিখে দেই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা xyz কিছু একটা মান পাবো, সেটা অবশ্যই আমাদের কিসে আসবে, ডিগ্রিতে আসবে। আচ্ছা, এই মানটা মানে এখানে যত ডিগ্রি কোণই আসুক না কেন, আমি যদি একটু ক্যালকুলেটর নিয়ে চেষ্টা করি, সেক্ষেত্রে এটা আসবে হচ্ছে আমাদের শিফট tan 0.8 মানে 38.65। ওকে, সো 38.65 যদি আমি বসাই, এত ডিগ্রি, তার মানে কি, তার মানে হচ্ছে থিটার মান যদি এত ডিগ্রি হয়, তার মানে ওই বস্তুটা সেখানে স্থির থাকতে পারবে। এর থেকে যদি 0.01 ডিগ্রিও বড় হয়, যেমন 38.66 ডিগ্রি হয়ে গেল, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে ঢালটা কিন্তু একটু বেড়ে যাচ্ছে, তখন রেটা ঠাস করে পড়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের লিমিট বা সীমান্তিক মান বলতে পারি আমরা, থিটার সীমান্তিক মান, যে এই মান পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা স্থির অবস্থানে থেকে যাবে, সেটা আর পতিত হবে না। সো বইটা মূলত আমাদের এই ধরনের কোশ্চেনই করে, একদম বেসিক কোশ্চেন, যে আমরা কতটুকু জানি এর ইন্টারনাল থিওরি গুলা, বেসিক গুলা। হ্যাঁ, সো আশা করি এই যে থিওরি রিলেটেড কিছু ছোটখাটো ম্যাথ আছে, এই ম্যাথ গুলো আমরা করার চেষ্টা করবো। প্রিভিয়াসলি আমরা যতগুলো থিওরি দেখলাম, একদম প্রথম থেকে শুরু করে স্টেট, আমরা 4টে স্টেট দেখিয়েছিলাম, তারপরে আমরা কয়েকটা কেস দেখলাম যে সমতলে থাকতে পারে, তারপর সমতলের উপর কোন একটা অ্যাঙ্গেল করে থাকতে পারে, তারপর আবার এখন দেখলাম যে আনত তল বরাবর কোন একটা বস্তু বেয়ে পড়তেছে বা উপরে যাচ্ছে বা স্থির আছে এই ম্যাথের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি হয় না হয়, কোন ধরনের মেকানিজম কাজ করে, অ্যালজেব্রাইক ফাংশন অফ fx, এটা সামেশন অফ fx ইজ ইকুয়াল টু mx, এখানে কখন a 0 হচ্ছে, কখন a 0 হচ্ছে না। তো এই ক্ষেত্রে যেহেতু বস্তুটা থেমেছিল এই জন্য 0 হয়ে গেছিল, কিন্তু যখন বস্তুটা চলমান থাকে তখন a ত্বরণে চলতে থাকে। সো এই ব্যাপারগুলো মূলত আমাদেরকে ওই থিওরিটিক্যাল ক্লাসগুলো অনেক হেল্প করবে। আশা করি ক্লাসগুলো তোমাদের খুব ভালো লাগবে, এন্ড আশা করি আমাদের স্ফুরণের সাথে তোমাদের কন্টিনিউয়াসলি চলতে সুবিধাজনকই হবে। আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে খুব ইজিলি প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি। সো ক্লাসগুলো খুব ইফেক্টিভ হোক ইনশাআল্লাহ, সেই দোয়াই করি তোমাদের জন্য, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।